তো আমরা ক্লাস শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আমরা দেখছিলাম চ্যাপ্টার 2 কনজিউমার বিহেভিয়ার অ্যান্ড প্রোডিউসার। তো এখানে আমাদের দুটো পার্ট আছে আমরা জানি। আমরা ফার্স্ট পার্টটা দেখছিলাম যে ভোক্তার আচরণ, এবং দ্বিতীয় পার্টে আমরা উৎপাদকের আচরণটা দেখতে চাই। তো ভোক্তার আচরণ দেখতে যে আমরা শুরুতে শুরু করেছিলাম উপযোগ দিয়ে, উপযোগের সংজ্ঞা আমরা দেখেছিলাম। তারপরে আমরা মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ আর গড় উপযোগ বলেছিলাম, কিন্তু আমরা দেখতে চাই মূলত আমাদের মোট আর প্রান্তিক উপযোগের ধারণা। তো এবার আমরা আসি আমাদের মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ কিভাবে পাওয়া যায়, এটাও আলোচনা হয়েছে আমরা জানি। তো আমরা এখন একটু দেখে আসি যে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ কাকে বলে। আর আমরা ধারণাগতভাবে জানি যে মোট পাওয়া গেলে গড় আর প্রান্তিক দুটোই পাওয়া যায়। সেক্ষেত্রে গড় উপযোগ আর প্রান্তিক উপযোগ নির্ণয় করাও আমাদের জন্য খুব বেশি কঠিন কাজ না। তো এখন আমরা আসি, আমি এখানে একটু বাংলায় লেখার চেষ্টা করি, যেহেতু আমাদের বোর্ড আছে। তো আমি এটাকে একটু কারেকশন করে নিচ্ছি বাংলাটা। একটু ওয়েট করো, আমি একটু ঠিক করে নিচ্ছি এটাকে। এটা এখনো হয়নি। এটা হচ্ছে না কারণ বুঝতে পারছি না। হ্যাঁ, এবার হচ্ছে। তো এখন আমরা আসি, আমরা বলেছিলাম যে উপযোগ থেকে আমরা দুটো কনসেপ্ট দেখতে চাই। একটা হলো আমাদের মোট উপযোগ, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটাকে আমরা বলেছিলাম মোট উপযোগ, আরেকটাকে আমরা বলেছিলাম প্রান্তিক উপযোগ। তো এটা আমাদের টার্গেট। তো আমরা উদাহরণ দিয়ে দেখতে চাই মোট আর প্রান্তিক উপযোগ কাকে বলে। তাহলে এখন আমরা আসি, এবার আমরা একটা উদাহরণে যাই। আমরা কিছু আপেলের ইউনিট নিয়েছিলাম। সেই আপেলের ইউনিটগুলো নেওয়ার সময় আমরা বলেছিলাম যে এখান থেকে আমাদের আপেলগুলো হলো, আমরা বলেছিলাম স্বাধীন। আমরা জানি যে যে কোনো সম্পর্ক ব্যাখ্যা করতে গেলে আমাদের স্বাধীন আর অধীন চলকের শরণাপন্ন হতে হয়। তো আমরা বলেছিলাম যে এক্ষেত্রে আমাদের ভোগটা স্বাধীন, অর্থাৎ আপেলের ভোগ আমরা নিয়েছিলাম। তো এখানে আমরা আসি, এখানে আমরা বলেছিলাম এটা হলো আমাদের আপেলের ইউনিট ছিল। এদিকে এদিকে আমরা নিয়েছিলাম একটা ইউটিলিটি, যেটাকে আমরা বলেছিলাম মোট উপযোগ, যেটার ইংরেজি প্রনাউন্সিয়েশনে আমাদের আসে টোটাল ইউটিলিটি। আর আরেকটা নিয়েছিলাম আমরা মার্জিনাল ইউটিলিটি। আর আমরা বলেছিলাম অ্যাভারেজ ইউটিলিটি গুরুত্বপূর্ণ না, তো আমরা এখান থেকে অ্যাভারেজটাও দেখে ফেলতে পারি, সেটাতে আমাদের খুব বেশি অসুবিধা হবে না। তো এখান থেকে আমরা মোট উপযোগকে বলেছিলাম টোটাল ইউটিলিটি, আর প্রান্তিক উপযোগকে বলেছিলাম আমরা মার্জিনাল ইউটিলিটি। তো এখন যদি আমরা আসি এখান থেকে, তো দেখি এখানে আমরা সংখ্যাগুলোকে এভাবে লিখেছিলাম। এখানে আমরা বলেছিলাম এটা হলো আমাদের, তোমাদের যাদের নয়েজ আছে তোমরা একটু অফ করে রাখো, তাহলে আমাদের সবার জন্য বেটার, সোসাইটির জন্য বেটার সেটা। এটাকে আমরা বলেছিলাম কোয়ান্টিটি, এখানে আমরা বলেছিলাম টোটাল ইউটিলিটি, যেটাকে আমরা বলি মোট উপযোগ, আর এখানে আমরা নিয়েছিলাম প্রান্তিক উপযোগ। তো আমরা কোয়ান্টিটি, এটা ভ্যারি করে। আমরা আপেলের ইউনিটগুলো দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে। আমরা বলেছিলাম এভাবে আমরা আপেল আঁকার চেষ্টা করেছিলাম। আমি গোল করে এঁকে যাচ্ছি, ধরে নিচ্ছি এটাগুলো হলো আমাদের আপেলের ইউনিট। সরি, ফার্স্টে আমাদের দুটো চলে এসছে, সরি। তো এগুলো আমরা বলেছিলাম এগুলো হলো আমাদের আপেলের ইউনিট। যেহেতু আঁকতে একটু অসুবিধা হচ্ছে, এজন্য আমি এভাবেই আঁকছি, গোল করেই দিচ্ছি। দুটো, একটা, দুটো, তিনটে এরকম আপেল আমাদের দেয়া আছে, অথবা আমের ইউনিটও হতে পারে। 1 2 3 4 এরকম দেয়া আছে। 1, এগুলো সব দেখতে বা স্বাদে গন্ধে সব একই রকম, কিন্তু আমার আঁকায় ভিন্নতা হচ্ছে। তো এখন আমরা আসি, এগুলো আমরা ইন্ডিকেট করেছিলাম 1, এগুলোকে আমরা বলেছিলাম এটা হলো আমাদের 1 ছিল, এটা 1, এটাকে আমরা বলেছিলাম এটা হলো আমাদের 2, এটাকে আমরা বলেছিলাম এটা 1, এটা 2, এটার মধ্যেই লিখি, এটাকে আমরা বলেছিলাম এটা হলো আমাদের 3, আর এখানে আমরা বলেছিলাম এটা হলো আমাদের 1, একটু আমি একটু ডিলে হচ্ছে, 1 2, এটাকে আমরা বলছি 3, এটাকে আমরা বললাম 4। এভাবে আমাদের ইউনিটগুলো আসে। এখানে আমাদের পাঁচটা আছে, 1 2 3, এগুলো স্বাদে গন্ধে আকৃতিতে সবই একই রকম। 4, এটাকে আমরা বলছি এটা হলো 5। এই 5টা ইউনিট ছিল আমাদের। এখন আমরা আসি
আমরা বলছি যে আমাদের যখন আমাদের কোশ্চেন থাকে তখন কোশ্চেন মূলত মোট উপযোগ দেয়া থাকে অথবা প্রান্তিক উপযোগ দেয়া থাকে, সেখান থেকে আমাদের মোট উপযোগ নির্ণয় করতে বলে। আর প্রান্তিক থাকলে এই মোট থাকলে সেখান থেকে আমাদের প্রান্তিক নির্ণয় করতে বলে। তো আমরা জানি যে প্রান্তিক শব্দের গত ক্লাসে আমরা বলেছিলাম নেক্সট, এক্সট্রা, সিঙ্গেল, ইউনিটারি, এগুলো আমরা বলেছিলাম। তো এখন আমরা বলেছিলাম কি যে যদি আমরা সিঙ্গেল চিন্তা করি তাহলে আমি যদি বলি এখানে আমাদের সিঙ্গেল ইউনিট হলো 1 নাম্বার ইউনিট, কোথাও বুঝতে অসুবিধা হলে বলতে হবে। এখানে আমাদের সিঙ্গেল ইউনিট হলো 1 নাম্বার ইউনিট, এখানে সিঙ্গেল ইউনিট হলো 2 নাম্বার ইউনিট, এখানকার সিঙ্গেল ইউনিট হলো 3 নাম্বার, এখানকার 4 নাম্বার, এখানকার 5 নাম্বার। এখন আমি যদি বলি তাহলে এখানে মোট কত, মোটের কনসেপ্ট কেউ বলতে পারবে? এখানে মোট কত? এখানে এখানে দুটো আছে, এখানে তিনটা আছে, এখানে 3, মোট 3, এখানে মোট 4, এখানে মোট 5। এখন আমাদের যে মাথার মধ্যে যে ধারণাটা এসছে সেটা হলো আমরা এখানে মোট চিন্তা করছি আবার আলাদা আলাদা ভাবে সিঙ্গেল চিন্তা করছি কেন? কারণ দেখো আমাদের এই কোয়ান্টিটি গুলোর সঙ্গে কিন্তু দুটো ভেরিয়েবল আছে, একটাকে আমরা বলছি মোট উপযোগ আর একটাকে আমরা বলছি প্রান্তিক উপযোগ। তো প্রান্তিক শব্দের অর্থ আমরা বলেছি হয় মোটের চেঞ্জ বের করলে হয়, অথবা যদি আমরা সিঙ্গেল যদি এককগুলোর উপযোগ পেয়ে যাই বা সিঙ্গেল একক থেকে কি পরিমাণ সন্তুষ্টি পাওয়া যায় সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের আর ওই সব মিলে আর মোটের চেঞ্জ আর দরকার হচ্ছে না। আবার যদি মোটের চেঞ্জ বের করি তখন আবার সিঙ্গেল দরকার হচ্ছে না। বিভিন্ন ভাবেই আমরা প্রান্তিক উপযোগ নির্ণয় করতে পারি। তো আমরা দেখি আগে। এখন আমি ধরলাম এখানে আমরা বলছি যে প্রথম আমরা একটা দেখলাম যে এখান থেকে আমরা যে উপযোগটা পেয়েছি সেটাকে আমরা বললাম যে এটা হলো আমাদের উপযোগটা হলো 6। এখানকারটা আমরা নিলাম, এটা হলো আমাদের 4, এটাকে আমরা বললাম এটা হলো আমাদের 2। গত ক্লাসে আমরা বলেছিলাম যে উপযোগগুলোকে আমরা কিভাবে নিচ্ছি। 2 এটাকে আমরা বললাম এটা হলো আমাদের 0 বললাম, আর এটাকে আমরা বললাম এটা হলো আমাদের -2। আমরা এমন একটা প্যাটার্ন নিলাম যেখানে আমাদের অক্ষরগুলোর মধ্যে একটা সিমেট্রি আছে, অর্থাৎ আমরা চেঞ্জটা সমান চেঞ্জ নিয়েছি যাতে আমাদের গ্রাফটা স্ট্রেট লাইন হয়। গ্রাফ স্ট্রেট লাইন হওয়ার জন্য আমাদের চেঞ্জগুলো সমান আসতে হয়, এটা আমরা ফার্স্ট ইয়ারেই দেখেছি। তো এখন আমরা আসি, এবার দেখো এখান থেকে এখন আমি যদি বলি যে এই ভ্যালুগুলো আমি গত ক্লাসে কিন্তু বলেছিলাম এই ভ্যালুগুলো আমরা কিভাবে পাই, এই যে উপযোগগুলো আমরা নিয়েছি এগুলোর ভ্যালুগুলো কিভাবে আসলো 6420 -2 এগুলো কিভাবে আসলো? ওই যে স্যার আমি এটার জন্য কত টাকা দিতে রাজি আছি, অর্থাৎ আমি এই আপেলটা ভোগ করেছি, আমার তো একটা সন্তুষ্টির মাত্রা আছে, এই সন্তুষ্টির মাত্রার জন্য আমি কত পে করতে রাজি আছি। এখন আমি যদি বলি কাফি বাদে অন্য কেউ কি বলতে পারো যে এটা কি পারসন টু পারসন ভ্যারি করে কিনা? জি স্যার, ভেরি করবে। তাহলে এটা সাবজেক্টিভ ম্যাটার, যে একজনের জন্য এটা হতে পারে 8, আরেকজনের জন্য এটা হতে পারে 2 হতে পারে। ঠিক যেমন যে আপেল পছন্দ করে না তাকে যদি বলা হয় যে তোমার এটাতে সন্তুষ্টি কত, ও এটাতে আমি কোনো সন্তুষ্টি পাই না, অর্থাৎ আমি আপেল খেতে পছন্দ করি না, এরকম হতে পারে। তো আমরা বলছি যে এটা পারসন টু পারসন ভ্যারি করে। তো আমরা এমন একজন পারসনকে নিয়েছি, ধরলাম সেই পারসনটা হলো এই পারসন, সেই পারসনের উপযোগ আমরা বের করার চেষ্টা করছি। ওকে, এই পার্সনের উপযোগ আমরা নিয়েছি, এই পার্সন সে আপেল ভোগ করতে চায়, সে আপেল ভোগ করে দেখছে, সে ফার্স্ট ইউনিট থেকে কত পায় 6 এর সমান সন্তুষ্টি পায়, সেকেন্ড ইউনিট থেকে সে 4 এর সমান পায়, থার্ড ইউনিট থেকে 2 পায়, ফোর্থ ইউনিট থেকে 0 এবং ফিফথ ইউনিট থেকে সে -2। এখন আমাকে বলো এই 0 আর -2 এর এক্সপ্লেনেশন কি? তার সন্তুষ্টি 0 আর সন্তুষ্টি -2, এটার এক্সপ্লেনেশন কি? বা সন্তুষ্টিটা কমছে কেন? খাইলাম প্রান্তিক উপযোগটা কমছে, আমি একটা আপেল খাইলাম, আপেল খাওয়ার পর অসুস্থ হয়ে গেলাম, সেক্ষেত্রে ওই আমার মেডিকেল ট্রিটমেন্ট করা লাগতেছে, উল্টা আরো খরচ হচ্ছে। হ্যাঁ, সেটার জন্য আমার মাইনাস হতে পারে। আর আপেল খেয়ে বললাম না এটাতে আমি বুঝতে পারিনি যে আমার কেমন ফিলিং, আমি কোনো টের পাইনি আর কি। ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটা আমার 0 সমান স্যাটিসফাই করে। ওকে, তাহলে এখন দেখো আমরা বলছি কি যে প্রত্যেক আলাদা একক থেকে আমরা যে সন্তুষ্টি পেয়েছি, প্রত্যেক আলাদা একক, এটা আলাদা একক 1, এখানকার আলাদা একক এই যে 2 নাম্বারটা, এখানকার তৃতীয় একক, এটা কিন্তু 3টা একক বলছি না আমরা একসঙ্গে, আমরা বলছি তৃতীয় একক, এখানে চতুর্থ একক, পঞ্চম একক। তাহলে এই আলাদা আলাদা একক থেকে যে সন্তুষ্টি পাওয়া যায় তাকে আমরা বলি প্রান্তিক উপযোগ। এটা এক ধরনের ডেফিনেশন আমরা দেখলাম। অর্থাৎ প্রান্তিক উপযোগ যদি বলা হয় যে 1 মার্কের কোশ্চেন প্রান্তিক উপযোগ কাকে বলে, তাহলে সেখান থেকে আমাদের শুধু জানা, আমরা জানি যে জ্ঞানমূলক, সেখান থেকে আমাদের কোনো বিশ্লেষণ বা এই ধরনের কোনো কিছু আসে না, আমরা যা জানি তাই বই পড়ে যা শিখেছি তাই আমাদের জ্ঞানমূলক। তো জ্ঞানটা কি, যে প্রান্তিক উপযোগ কাকে বলে, আমরা যতদূর পর্যন্ত গেছি সেখান থেকে আমরা দেখছি প্রত্যেক আলাদা একক ভোগ থেকে ভোক্তা যে সন্তুষ্টি পায় তাকে আমরা বলি প্রান্তিক উপযোগ। এবার আমরা আসি অন্য কোনো ভাবে এটাকে ডিফাইন করা যায় কিনা আমরা একটু দেখে আসি।
তাহলে আগে আমরা দেখি এখান থেকে টোটাল ইউটিলিটি কিভাবে পাওয়া যায়। তাহলে এখানে আমাদের টোটাল ইউনিট কত, ভোক্তা যদি একটাই ভোগ করে থাকে তাহলে সে সব মিলে কত পেয়েছে, কত পেয়েছে বলো? 6 6, কারণ সে প্রান্তিক একটা থেকে পেয়েছে 6, তাহলে সে 6 পেয়েছে। এখন আমি যদি বলি পরেরটা কত হবে, স্যার 10 10 হবে। প্রথমটা পেয়েছে 6, পরেরটা পেয়েছে 4, তাহলে 6 আর 4 করলে আমাদের পেলাম 10। তারপরেরটা 10 স্যার 12 স্যার 12 হবে। 12। নেক্সট আমরা বলছি 14। স্যার 12ই হবে। 14, স্যার তারপরে 12 হবে স্যার তারপরটা হলো স্যার 12 হবে স্যার। 12। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা বলছি কি যে এই হলো আমাদের টোটাল ইউটিলিটি পেলাম। তাহলে এখন যদি বলা হয় মোট উপযোগ কাকে বলে, 1 মার্কের কোশ্চেন। স্যার এখানে তো 12 হইতো। কোথায়? স্যার পোর্ট নাম্বারটা 12 হবে আর লাস্ট এরটা 10 হবে। ও এইটা না, ও সরি জি সরি, স্যার স্যার, স্যার জি। কারণ 12 Sorry, 0 থ্যাংক ইউ। এটা হলো আমাদের কত, স্যার 12 12। এই সবাই বলাতে ওলটপালট হয়ে গেছে। আর এটাকে আমরা বলছি এটা হলো 10। 10 থ্যাংক ইউ। তাহলে এখন আমরা আসি, এবার আমরা বলছি যে তাহলে মোট উপযোগের ডেফিনেশন কি? ভোক্তা মোট দ্রব্য ভোগ থেকে মোট যে পরিমাণ সন্তুষ্টি পায় তাকে আমরা যদি বলি মোট উপযোগ। অসুবিধা আছে? না স্যার অথবা অন্য কিভাবে বলা যায়, ভোক্তা প্রত্যেক ভোক্তা আলাদা একক দ্রব্যের থেকে, প্রত্যেক আলাদা একক থেকে ওই দ্রব্য ভোগ থেকে, প্রত্যেক আলাদা একক দ্রব্য ভোগ থেকে যে সন্তুষ্টি পায় যদি সেগুলোকে আমরা যোগ করতে পারি তাহলে কোন উপযোগ পাওয়া যায়? মোট উপযোগ। মোট উপযোগ মোট উপযোগ পাওয়া যায়। তাহলে আমরা দুই ভাবে ডিফাইন করলাম, মোট ভোগ থেকে ভোক্তা যে মোট সন্তুষ্টি পায় তাকে আমরা বলি মোট উপযোগ, আবার প্রত্যেক আলাদা একক থেকে ভোক্তা যে সন্তুষ্টি পায় সেগুলো সমষ্টি করলেই আমরা মোট উপযোগ পেয়ে যাই। এইভাবে আমরা দুদিক থেকে ডেফিনেশন দিলাম। এবার আমরা যদি এটাকে বলি যে তাহলে প্রান্তিক উপযোগটা এখান থেকে কিভাবে লেখা যায়, প্রান্তিক উপযোগের যদি আমরা ডেফিনেশন দিতে চাই, আমরা যদি বলি মোটের চেঞ্জ বের করলেই আমরা প্রান্তিকটা পেয়ে যাই, কারণ প্রান্তিকগুলোকে যোগ করলে যদি মোট পাওয়া যায় তাহলে মোটের চেঞ্জ বের করলে প্রান্তিক পাওয়া যায়। সিম্পল ম্যাথমেটিক্স, বুঝতে পারছো? জি স্যার জি স্যার। যেমন আমি যদি বলি 6 যোগ 4 = 10, তাহলে 6 থেকে 10 চেঞ্জ কত? 4 4, তাহলে আমার 4 বের হয়ে গেছে। 10 থেকে 12 চেঞ্জ কত? 2 2 তাহলে এখন আমরা আসি, তাহলে এখান থেকে প্রান্তিক উপযোগটাকে আমরা একটু, আচ্ছা তাহলে আমরা ফার্স্ট দেখি টোটাল ইউটিলিটিকে আমরা কিভাবে ডেফিনেশন দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি এভাবে, যদি লিখি যে টিইউ সমান সমান mu1 যোগ আমরা যদি লিখি mu2 যোগ আমরা যদি লিখি mu3 যোগ আমরা যদি লিখি, যোগ দিলাম এখানে আমরা একটা ডট ডট দিয়ে আমরা লিখলাম যোগ, কি লিখতে পারি, mu5 n 5। এখানে n এর ভ্যালু কত? MUN এখানে n এর ভ্যালু কত? এখানে n সমান সমান কত বলো? কয়টা গুণ এখানে n নিয়েছি আমরা? কয়টা সমান গুণ সমান নিয়েছি আমরা? 5টা। 5টা। তাহলে এখানে আমাদের n এর ভ্যালু 5। mu1 mu2 লিখে আর 3 আর লেখা লাগে না, mu1 যোগ mu2 লিখেই আমরা mun পর্যন্ত লিখতে পারতাম। আচ্ছা mu3 এর পরে কি প্লাস হবে? জি স্যার। mun এর আগে কি প্লাস হবে? কেন এরপরে mu4 নেই? আমি যদি mu4 এর পরে লিখতাম mu5 n এর জায়গায়, তাই এটাকে প্লাস থাকতো না? স্যার থাকতো জি, স্যার তাহলে এর পরেও প্লাস থাকবে, এর আগেও প্লাস থাকবে, প্লাস সব জায়গায় থাকবে। তাহলে এখানে আমরা মোট mu1 আমরা পেয়েছি 6, mu2 পেয়েছি 4, 2 0 যোগ -2 করলে আমাদের সব মিলে ভ্যালুটা কত আসছে? 10। তাহলে এখান থেকে সে সব মিলে টোটাল ইউটিলিটি পেয়েছে 10। যদি আমরা সে দুটো ভোগ করতো তাহলে টোটাল ইউটিলিটি তাও 10 পেত। এরপরটা যদি সে 3টা ভোগ করতো তাহলে সে 12 পেত, 4টা ভোগ করলে 12 পেত। এখন আমরা আসি, এবার আমরা যদি mu কে একটু আমাদের এই ফর্মাল ডেফিনেশন দিতে চাই তাহলে কিভাবে আসে দেখি আমরা একটু। তাহলে আমরা লিখছি mu সমান সমান কি লিখতে পারি আমরা? দেখো এখান থেকে আগে আমি ডেফিনেশনটা একটু ফর্মাল ওয়েতে আমাদের সূত্রটা লিখছি। mu সমান সমান, তারপর আমরা ব্যাখ্যা যাচ্ছি। আমরা এখানে লিখলাম ডেল, একটা ডেল দিয়ে নিচ্ছে নিচে আর একটা ডেল দিয়ে নেই, তারপরে আমি লেখায় যাচ্ছি। ডেল এটাকে আমরা বললাম ডেল টিইউ, আর এটাকে আমরা বলছি ডেল কিউ কিউ, কারণ আমরা জানি স্বাধীন চলকটা নিচে বসে।
আর অধীনটা উপরে বসে সব সময়। সব রেশিওতে কিন্তু স্বাধীন সবসময় মনে রাখবা, সমস্ত বিশ্বের যত রেশিও আছে তুমি ম্যাথমেটিক্স বলো যেখানে বলো, যখন হায়ার স্ট্যাটিস্টিক্স যাবা তখন কিন্তু এগুলো তোমার আসবে। যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাদের জন্য কিন্তু এগুলো পরে আসবে। তোমরা হায়ার স্ট্যাটিস্টিক্স গেলেই তোমরা দেখবে যে তোমাদের ম্যাথমেটিক্স আসবে, কারণ যেহেতু তোমরা বিজনেস স্ট্রাটেজির অনেকেই আছো যারা ইকোনমিক্স পড়তে চাও তাদের জন্য আসবে। তাহলে এখানে আমরা বলছি কি স্বাধীন চলক সব সময় নিচে বসবে, সব সময়। আর যখন আমরা গণিত চিন্তা করি তখন কিন্তু যখন গ্রাফ আঁকি তখন গণিতে সব গ্রাফে স্বাধীন চলক কিন্তু নিচে বসে আর অধীন চলক উপরে বসে। কিন্তু আমাদের ইকোনমিক্সে একটু ডিফারেন্স আছে। ইকোনমিক্সে আমরা চাহিদা যোগান রিলেটেড যত টপিক আছে সব আমাদের স্বাধীন চলক বসায় উপরে আর অধীন চলক বসায় নিচে। বাদ বাকি সব ক্ষেত্রে স্বাধীন চলক বসে ইকোনমিক্সের নিচে, অধীন চলক উপরে। তো বলা হয় যে ইকোনমিক্সটাকে তাহলে ভুল করেছিলেন। আমাদের মনে হয় যে তখন হয়তো ইকোনমিক্সদের অতটা সেন্স ডেভেলপ করেনি ম্যাথমেটিক্সের, তখন তারা হয়তো ভেবেছে যে কোনো একটা জায়গায় দিলেই হতো, সেইভাবে হয়তো এখনো চলে এসছে। আমরা সেভাবেই আর কি ব্যাখ্যা করে থাকি আর কি। তো এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা আমাদের জানা নেই। তো এখন আমরা আসি, এবার দেখো আমরা বলছি এই যে সামেশন অফ, আমরা বলছি যে এমইউ সমান সমান, ও আচ্ছা তাহলে এটাকে আমরা আরেকটু দেখে আসি। এটাকে তাহলে কিভাবে লেখা যায়, এই পুরো টোটাল টার্মটাকে বলো তো এটাকে কিভাবে লেখা যায়? যদি এটাকে আমরা টোটাল ইউটিলিটি টোটাল ইউটিলিটিকে যদি আমরা একটা শব্দের মধ্যে লিখতে চাই, কারণ এটা যোগ করলে তো 10 আসছে, তা আমরা এই টোটাল যদি স্ট্যাটিস্টিক্স চিন্তা করি টোটালটাকে তো একটা সামেশন অফ এমইউ এমইউ সামেশন অফ কত, 1 থেকে কত। আমরা যদি বলতাম যে i সমান এক সমান, থেকে আমরা যদি বলি যে ধরো i সমান সমান 1 to n, ঠিক আছে, 1 to ডট ডট দিয়ে আমরা বললাম 1 থেকে n পর্যন্ত, ওকে, i সমান সমান। তাহলে এই সংখ্যাটাকে কিভাবে লেখা যেত? তাহলে এগুলোকে সব যোগ করো, mu 1 mu 2 mu 3 mu 4 mu 5 এগুলোকে যোগ করো, তাহলে কি হয়? যোগ করলে কি হয়? যোগ সাইন দিতে হবে। জি স্যার। যোগ করলে আমাদের আসে সামেশন, এই যে এখান থেকে আমাদের আসে সামেশন। সামেশন কোনগুলোকে আমরা যোগ করেছি? mu গুলোকে যোগ করেছি। এবার দেখো তো যোগ করলে আমরা একটা ভ্যালুর মধ্যে সব নিয়ে আসতে চাই, একটা ভ্যালুর মধ্যে সব নিয়ে আসতে চাই, তাহলে সেটা কোনটা? আই i সমান সমান তুমি কত থেকে যোগ করেছো কত পর্যন্ত? 1 থেকে 5 পর্যন্ত। 1 থেকে 5 এক পর্যন্ত। থেকে n। এখানে n পর্যন্ত, এখানে আমরা বললাম 1 থেকে 5 পর্যন্ত যোগ করেছি আমরা। 5 সমান সমান এখানে আমাদের n সমান সমান 5। 1 থেকে n ও লিখতে পারি অথবা 5 ও লিখতে পারি। যদি আমরা 5টা যোগ করি তাহলে 1 to 5, আর যদি আমরা বলতাম n যোগ করেছি তাহলে 1 থেকে n, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের টোটাল ইউটিলিটির ডেফিনিশন। তো এখন আমরা আসি, এবার দেখো এখান থেকে, এখন আমি যদি বলি এই ডেল টিউটাকে কিভাবে লেখা যায়, ডেল টিউ শব্দের অর্থ কি, আমরা কি বলি ডেল টিউটাকে কি লেখা যায়, কি লেখা যায় বলো? tu2 minus tu1 তাহলে tu2 minus tu1 কেন? tu2 টা আসলে কি? এটা সেকেন্ড পিরিয়ড, জি স্যার। সেকেন্ড পিরিয়ড। আর tu1 টা কি? স্যার হচ্ছে স্যার পরিবর্তনটা দিব না? হ্যাঁ পরিবর্তনটাই দিব, তাহলে সেটা সেকেন্ড পিরিয়ড। tu2 টা হলো সেকেন্ড পিরিয়ড আর tu1 টা হলো ফার্স্ট পিরিয়ড। ফার্স্ট পিরিয়ড। আর এখানে যদি আমরা বলি তাহলে ডেল কিউটাকে আমরা কি লিখতে পারি? q2 minus q1 তাহলে এটাকে আমরা লিখতে পারি q2 minus q1। এখন যদি আমি বলি যে যে কেউ একজন বলো q2 minus q1 বললাম। এবার আমি একজনকে কোশ্চেন করি, শুধু আমি ছেলেদের কণ্ঠ শুনতে পাচ্ছি। এবার আন্নি বলো, তুমি কি আছো? এই তুমি কি আছো? কথা বলো না। আয়েশা বলো 6550। ঐশী সরি। এরা সব মুখ বন্ধ করে রেখেছে, কারা? আচ্ছা যাই হোক, মুখ বন্ধই থাকুক এদের। এখন আমরা আসি। আচ্ছা এবার বলো তো যে এখানে আমি যদি বলি যে 4 থেকে 5, এখানে সেকেন্ড পিরিয়ড কত আর ফার্স্ট পিরিয়ড কত? 4 হচ্ছে ফার্স্ট পিরিয়ড আর 5 হচ্ছে সেকেন্ড পিরিয়ড। হ্যাঁ 5 হলো 5 হচ্ছে সেকেন্ড পিরিয়ড আর আর 4 হচ্ছে 4 ফার্স্ট হলো পিরিয়ড। ফার্স্ট পিরিয়ড। তাহলে সেক্ষেত্রে তোমার যদি আমি বলি tu2 কত? tu2 হচ্ছে 5। কেন 5 কেন? tu2 বলেছি। ও tu2 বাই 12। tu2 হলো স্যার আমাদের 10 10 স্যার। 10 আর tu1 কত? 6 q হচ্ছে 6 হবে কেন? 4 থেকে 5 12 আছে। tu1 ইকুয়াল টু হলো 12। এবার দেখো তো আর q2 কত? স্যার q2 হচ্ছে minus 5। 2। এই q কোথায়? এখানে না? জি স্যার q2 5 5 স্যার। 5 আর 4 q1 কত? 4। তাহলে এখান থেকে যদি তুমি ইয়ে করো এইটা যদি করো তাহলে 12 minus 10 কত আসে? -2 আসলে কত আসে? -2 -2 ডিভাইডেড বাই কত? 12 minus 1 1।
স্যার 2 আসে -2 কেন? 10 স্যার মাইনাস -2 কিভাবে স্যার 2 স্যার tu2 মাইনাস Minus 10 tu1 থেকে tu2 হলো 10। স্যার 10 minus 12 is Minus equal to 2, minus sir. 2. হ্যাঁ, তাহলে কত আসে? -2, sir. ঠিক আছে ঠিক আছে না? এটা হলো আমাদের -2 ইকুয়াল টু হলো -2। দেখো তো -2 এসছে কিনা। জি স্যার। Yes, sir. এখন আমি যদি বলি 2 থেকে 3, ফার্স্ট পিরিয়ড কত? 2 ফার্স্ট পিরিয়ড 2 আর সেকেন্ড পিরিয়ড হচ্ছে 3। 3। তাহলে ফার্স্ট পিরিয়ডের কোয়ান্টিটি হলো আমাদের 2, সেকেন্ড পিরিয়ডের হলো 3। তাহলে আমাদের সবসময় Q2 টাকে আগে রাখছি, কারণ আমরা চেঞ্জটা পজিটিভ নিচ্ছি, সেজন্য আমাদের পরেরটাকে আগে রাখতে হয়। তাহলে এখন আমরা আসি, এখান থেকে আমরা কি দেখছি তাহলে? তাহলে এখান থেকে আমরা দেখলাম আমাদের Q2 টা হলো 3, Q1 টা কত? Q1 টা কত? 2। তাহলে এখানে পেলাম 2, আমরা 1 1। আর এখান থেকে আসলো 10 কত আসে? 10 থেকে 12। জি স্যার। 12 2 স্যার তাহলে এটা আসে 2। 2 স্যার। 6 থেকে 10 এটা আসে 4, চেঞ্জ 4, কারণ 4 এক 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 করে নিয়েছি, সে তো আর ভাগ করা লাগছে না, কারণ নিচে 1 হলে তো আমাদের রেশিওটা সেমই থাকে। এটা হলো 4। এবার এটা 6 আসলো কেন? হয়তো এখানে 0 আছে কোথাও, 0 এর সময় তো আমার ইউটিলিটি নাই, টোটাল ইউটিলিটি থাকে নাকি? তাহলে 0 থেকে 6 না স্যার। থেকে 1, তাহলে এটা হচ্ছে 6। ঠিক আছে? স্যার হ্যাঁ, স্যার কোয়ান্টিটি যদি স্যার 1 2 3 4 5 এর জায়গায় কি স্যার 2 4 6 হতে পারে না স্যার? অবশ্যই হতে পারে, 10 20 30 হতে পারে। তখন তো আর আমাদের ওই নিচের আচ্ছা চেঞ্জটা স্যার 1, তাহলে সেক্ষেত্রে নিচের চেঞ্জটা তো তখন আর 1 থাকবে না, তখন হয়ে যাবে 10, চেঞ্জ হয়ে যাবে। জি স্যার ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আমরা আমাদের সুবিধার জন্য সমান সমান করে চেঞ্জ নিয়েছি, এক এক করে নিয়েছি যাতে সহজ হয় আর কি। এখন আমি একটা কোশ্চেন করি, ধরো তুমি একটা আপেল খাচ্ছ, ধরলাম এই সেই আপেলটা। ওকে, এবার দেখো তো, এই যে আপেলটা, এই আপেলটাকে তুমি গিলে খাচ্ছ? না স্যার জি স্যার। এই, চাবায় চাবায় খাইতেছি। তাহলে কি? তাহলে আমি যদি বলি এই আপেলটা তুমি গিলে না খেলে তুমি একবারে 6 পেলে কি করে? আপেলটা যদি একবারেই তুমি না খেলে তাহলে 6টা একবারেই পেলে কি করে? বুঝতে পারছো? যেমন আমি যদি বলি এই আপেলটা খাওয়ার সময় তুমি এরকম খন্ড খন্ড করেছো না গালের মধ্যে, দেখো তো। জি স্যার। জি স্যার। তাহলে তোমার প্রত্যেক, তুমি কি একবারে গিলে সাথে সাথে খেয়ে ফেলেছো নাকি? না স্যার, এক এক করে ভোগ স্যার অল্প করছি অল্প স্যার। করে খেয়েছি, একটু একটু হ্যাঁ। করে। এখন আমি একটা জিনিস ব্যাখ্যা দিতে চাই, দেখো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যে এই ব্যাখ্যাটা নিয়ে এসেছি এর একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। দেখো আমি এটাকে 3টা স্টেটে ভাগ করে ফেলি। এই একটা স্টেট, এইটা, এটাকে আমরা বলছি ফার্স্ট স্টেজ, প্রথম পর্যায়। এটাকে আমরা বললাম এই মাঝখানেরটা দ্বিতীয় পর্যায়। ঠিক আছে? আর লাস্টেরটাকে আমরা বললাম তৃতীয় পর্যায়। তাহলে এটাকে আমরা বলছি কি, এটা হলো আমাদের ফার্স্ট স্টেজ। এটা আসলে কি দেখাচ্ছি আমরা বলছি। তাহলে এখন আমরা আসি, এটাকে আমরা বললাম সেকেন্ড স্টেজ, এটাকে আমরা বললাম এটা হলো আমাদের থার্ড স্টেজ। থার্ড স্টেজ। ওকে, এবার দেখো আমরা প্রথমে এখান থেকে তাহলে কি কি শিখেছি? আমরা শিখেছি যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সঙ্গে 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 কোয়ান্টিটি একটা সম্পর্ক আছে, অর্থাৎ কোয়ান্টিটি বাড়লে কমলে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ পরিবর্তন হয়। তাহলে এখান থেকে আমরা এবার বললাম যে মোট উপযোগ কাকে বলে সেটা আমরা ডেফিনেশন দিয়েছি, প্রান্তিক উপযোগ কাকে বলে সেটা ডেফিনেশন দিয়েছি, প্রান্তিক উপযোগের আমরা সূত্র কি সেটা লিখেছি, মোট উপযোগের সূত্র কি সেটাও আমরা লিখেছি। ওকে, যদি তুমি এখান থেকে এর মাঝখান থেকে একটা দাগ দিয়ে দাও তাহলে এটাকে একটু এলাবোরেশন পেয়ে যাবে টোটালি এই প্রান্তিক উপযোগের। এটাকে ভেঙে লিখলে নিচে যদি এখানে লেখা হতো তাহলে এরকমই হতো, তাই তো? এটা আমরা দেখে ফেলেছি। এখন আমরা দেখতে চাই যে মোট উপযোগ আর গড় উপযোগটা কিভাবে, সেটা আমরা পরে বলছি, তার আগে আমরা সম্পর্কটা একটু দেখে নেই। এখন আমরা বলছি যে এই যে আমরা এখান থেকে দেখছি যে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ, এদের মধ্যে একটা সম্পর্ক ব্যাখ্যা করার চেষ্টা করছি। তাহলে আমরা ফার্স্ট দেখলাম মোট উপযোগ কাকে বলে, প্রান্তিক উপযোগ কাকে বলে। এখন আমরা এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেই সম্পর্কটা ব্যাখ্যা করতে চাই। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। এখন আমরা জি, দেখতে স্যার। পাচ্ছি যে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের সম্পর্ক। তাহলে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের সম্পর্ক যখন আমরা ব্যাখ্যা করতে চাই, দেখো তো এই সম্পর্কটা আসলে কার সঙ্গে সঙ্গে আসে? এই সম্পর্কটা এই যে দুটোরই কার সঙ্গে একটা রিলেশনশিপ আছে? কোয়ান্টিটি কোয়ান্টিটি স্যার তাহলে মোট উপযোগ আর Quantity-র প্রান্তিক সাথে। উপযোগে যখন আমরা সম্পর্ক ব্যাখ্যা করব তখন কিন্তু সাথে করে আমরা কোয়ান্টিটিকেও ইন্ডিকেট করব। ঠিক আছে? কোয়ান্টিটির সঙ্গে সঙ্গে জি মোট স্যার। উপযোগ আর প্রান্তিক উপযোগের যে সম্পর্ক সেটা আমরা ব্যাখ্যা করতে চাই। এবার দেখো আমরা 3টা স্টেট নিয়েছি, সেই 3টা স্টেটের বিহেভিয়ারটা কি দেখো তো। একদিকে তাকাও তাহলে বুঝতে পারবে, প্রান্তিক উপযোগ দিকে তাকালে বুঝতে পারবে। আমরা শূন্যর উপর First পর্যন্ত is- একটা স্টেজ নিয়েছি, শূন্যর উপর পর্যন্ত একটা স্টেজ নিয়েছি। দেখো এগুলো সব পজিটিভ, পজিটিভ জি স্যার জি স্যার। পজিটিভ। আর এটা হলো আমরা দেখছি কি
Negative. নেগেটিভ। আর আমরা জানি শূন্য পজিটিভও না নেগেটিভও না। ওকে, তাহলে এখন আমরা আসি, এবার দেখি এই শূন্যর আগে পজিটিভ পর্যন্ত একটা স্টেট আমরা নিয়েছি, যেটাকে আমরা বলছি ফার্স্ট স্টেজ। শূন্য পর্যন্ত আমরা নিয়েছি সেকেন্ড স্টেজ, শূন্যটাকে বলছি সেকেন্ড স্টেজ। আর যেটাকে আমরা বলছি এই যে নেগেটিভ, সেটাকে আমরা বলছি থার্ড স্টেজ। এবার আমরা দেখি ফার্স্ট স্টেজে টিইউ আর এমইউ এর বিহেভিয়ার কি। আমরা এটা যে নিয়েছি এটা কিন্তু একটু মাথায় রেখো, এটা আমরা কেন নিলাম এটার ব্যাখ্যা আমরা দিচ্ছি একটু পরে। এবার দেখো ফার্স্ট স্টেজে দেখো তো টিইউ আর এমইউ এর সম্পর্ক কি কোয়ান্টিটির সঙ্গে। তাহলে আমরা একটু সম্পর্কটা দেখি। সমমুখী আর এমইউ বিপরীত। এখন আমরা দেখি তাহলে কোয়ান্টিটি বাড়ছে, তাই তো? কোয়ান্টিটিটাকে আমরা বলি কোয়ান্টিটি ইনক্রিজ করছে। ফাইন, কোয়ান্টিটি ইনক্রিজ করছে। ওকে, কোয়ান্টিটি বাড়ছে নাকি 1 2 3 পর্যন্ত দেখো তো ফার্স্ট স্টেজে। জি স্যার। তাহলে আমরা স্যার। দেখলাম কোয়ান্টিটি বাড়ছে কত কত পর্যন্ত। আমরা দেখলাম কোয়ান্টিটি 1 2 3 3 করে আমরা পর্যন্ত। বাড়াচ্ছি, 3 পর্যন্ত কোয়ান্টিটি স্যার। 1 2 3 করে বাড়ালাম। আমরা এভাবেই বলছি কোয়ান্টিটি যখন 1 2 3 একক করে আমরা বাড়াচ্ছি, তখন আমরা দেখছি কি, দেখছি টোটাল ইউটিলিটি বাড়ছে। টিইউ বাড়ছে না? দেখো তো বাড়ছে কিনা। জি জি স্যার। স্যার। টিইউ বাড়ছে, টিইউ বাড়ছে। কিভাবে বাড়ছে? কমতে কমতে বাড়ছে। তাহলে এটা ডিক্রিজিংলি So- ইনক্রিজিং, ডিক্রিজিংলি ইনক্রিজিং। দেখো তো ডিক্রিজিংলি ইনক্রিজিং না? প্রথমে 4 বেড়েছে, তারপরে কত বেড়েছে? জি স্যার। তারপরে কত 2 বেড়েছে? 2 বেড়েছে। তাহলে এটা বাড়ছে, কিন্তু বাড়ার ধরনটা কি? ডিক্রিজিংলি ইনক্রিজিং, ডিআই লিখলাম, জি কমতে স্যার। কমতে বাড়ছে। ঠিক আছে, এবার দেখো এমইউটা কি বাড়ছে? না না, স্যার। তাহলে এমইউটা Decreasing. ফল করছে, এমইউটা ফল করছে, তাই না? তাহলে এমইউ যে জি, ফল জি, করছে, এমইউটা ফল করছে, এটা কি পজিটিভ পর্যন্ত না নেগেটিভ পর্যন্ত নিয়েছি আমরা? নেগেটিভ পর্যন্ত। এই, পজিটিভ পর্যন্ত স্যার। পজিটিভ স্যার। এটাকে আমরা বলছি এমই, এটা ফল করলে এটা কিন্তু পজিটিভ। ওকে, জি স্যার। তাহলে ফার্স্ট স্টেজে আমাদের আর কিছু জানার আছে? না স্যার। কোশ্চেন করো, কোশ্চেন করো, তোমাদের কোশ্চেন না করলে জানতে পারবো না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আমরা 0 পর্যন্ত নিলাম না কেন? ওইটার একটা ব্যাখ্যা দেবো, এই জন্য এটা রেখে দিয়েছি এইখানে, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, সেই কোশ্চেনটা আমি চাই তোমাদের থেকেই। এবার দেখো, এবার আমরা বলছি যখন আমরা ফোর্থ ইউনিটে গেলাম, ফোর্থ ইউনিট যখন আমরা ভোগ করছি, আমরা কিন্তু বলেছি আগে আমাদের কোয়ান্টিটি বলতে হবে, কারণ কোয়ান্টিটিটা স্বাধীন। আমরা যখন স্বাধীন চলককে নিব তখন স্বাধীনেরটা আগে বলতে হবে, সেইগুলোর সঙ্গে অন্যগুলো মুভ করবে। ইকোনমিক্স সবসময় কিছু চলকের সমষ্টি ব্যাখ্যা করে, আর কিছু না। তুমি যদি চলকগুলোকে ডিফাইন করতে পারো, ইকোনমিক্স ইজ মোর দ্যান ইজিয়ার দ্যান আদার সাবজেক্টস। কিন্তু এই চলক ডিফাইন করে সম্পর্ক ব্যাখ্যা করাটা একটু কঠিন, সেজন্য তোমাকে একটু স্টাডি করতে হয়। তো এখন আমরা আসি, এবার দেখো তুমি যখন ফোর্থ ইউনিটে গেছো, দেখো তো ফোর্থ ইউনিটে কি দেখছি আমরা। দেখো এখন যদি তুমি দেখো যে কোয়ান্টিটি যখন 4, তুমি 1 থেকে 3 পর্যন্ত গেছিলে বাড়িয়ে আগের বেলায়। এখন যদি আমরা বলি কোয়ান্টিটি যখন তুমি ফোর্থ ইউনিট ভোগ করছো, তখন কি হচ্ছে? তখন আমরা বলছি টিইউটা ম্যাক্সিমাম আর এমইউটা কত? এইখানে সময় অনেক Minimum, কম sir. থাকে। Minimum, sir. কোথায় মিনিমাম? মিনিমাম তো মাইনাস মিনিমাম না স্যার। না স্যার তাই স্যার না? স্যার 0 স্যার 0 স্যার। এমইউ 0। তাহলে এটা আমাদের সেকেন্ড স্টেজে মাথায় রাখতে হবে, টিইউ যখন ম্যাক্সিমাম হবে তখন অবশ্যই এমইউটাকে 0 হতে হবে, এমইউটা 0 হবে। 0 হতে হবে। ঠিক আছে, এখন আমরা থার্ড স্টেজে আসি। থার্ড স্টেজে আমরা দেখি, তুমি এবার দেখো তুমি কোয়ান্টিটি যদি 4 থেকে বাড়াও, 4 এর পরে যাও, এখন কিন্তু তুমি বলবা না যে কোয়ান্টিটি 5, কারণ তুমি যদি 6 নিতে তাহলে কিন্তু এটা মাইনাসটা আরো বাড়তো, -4 বা 6 হতো, তখন তোমাকে আরো বেশিক্ষণ ডাক্তারের কাছে ব্যয় করতে হতো। তাহলে এখন আমরা বলছি যদি তুমি কোয়ান্টিটি 4 এর পরে বাড়াও, যদি তুমি কোয়ান্টিটি ইনক্রিজ করো আফটার 4 ইউনিটস অফ কনসাম্পশন, তাহলে কোয়ান্টিটিটাকে ইনক্রিজ করো যদি 4 এর পরে, আফটার 4 ইউনিটস, আফটার 4, ঠিক আছে, 4 ইউনিটস অফ কনসাম্পশন, আর লিখলাম না, 4 ইউনিটস অফ কনসাম্পশন। তাহলে দেখো তো কি হচ্ছে, এমইউটা এখন কি হচ্ছে, টোটাল ইউটিলিটি কি হচ্ছে? Decreasing. টোটাল ইউটিলিটি কমছে, এখন স্যার। কমে যাচ্ছে, ফল করছে, হ্রাস পাচ্ছে। আর এমইউটা কি হয়ে গেছে দেখো তো? ঋণাত্মক Negative. হয়ে গেছে স্যার। তাহলে এমইউটা এখন Negative, negative। sir. এটাই হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এটাকে আমরা বললাম এটা কোন স্টেজের ব্যাখ্যা দিলাম আমরা? থার্ড স্টেজ। এখন আমি যে কোশ্চেনটা চাই সেই কোশ্চেনটা হলো কি বলতো এখান থেকে? এই তিনটা দিকে আর এই তাকাও, যে স্যার, তাকাও। আর এই সর্বোচ্চ কেন হলো এটা সেকেন্ড স্টেজের? এই যে দেখো এখানে একটা 12, আবার এখানে একটা 12, তাহলে এটাকে কেন আমরা বলছি দিস ইজ ম্যাক্সিমাম, দিস ইজ নট ম্যাক্সিমাম? Yes, sir. বলো তো কেন এরকম হতে পারে?
মার্জিনাল প্রথমত ইউটিলিটি আমি যখন জিরো হয় মার্জিনাল ইউটিলিটি তখন যখন তো স্যার স্যার শূন্য টোটালটা হয় স্যার তখন হাইয়েস্ট হয়। ম্যাক্সিমাম ইউটিলিটি। না, ওটা তো আমরা মুখে মুখে বলেছি, ওটার ব্যাখ্যা কি হয়েছে তাই নাকি? তাই ব্যাখ্যা হলো নাকি? বুঝলাম না। স্যার প্রথমত যে সময় আমি আপেলটা খাইছিলাম সে সময় আমার প্রান্তিক উপযোগ ছিল 2, মানে আমি 2 টাকা দিয়েও রাজি করতে মানে কিনতে রাজি ছিলাম, কিন্তু হ্যাঁ, এক সময় দেখা গেছে আপেলটা আমি মানে প্রথমত 12 টাকা খরচ করে আমি প্রান্তিক উপযোগ পাইছি 2, কিন্তু এক সময় আমি 12 টাকা দিয়ে আমি কোনো উপযোগ পাইনি, মানে আপেলটা আমার কাছে মানে না ওই না না, সময় সে ব্যাখ্যা সময় হয়নি, আর ব্যাখ্যা ভালো। হয়নি, ব্যাখ্যা হয়নি। আমি এখানে এতগুলো খন্ড খন্ড করে রেখেছি, সেই খন্ডটার ব্যাখ্যা কি সেটা আগে বলো। এখন দেখো, ফার্স্ট ইউনিট তুমি ভোগ করছো, ঠিক আছে? এখন আমরা ধরছি এখানে কয়টা নিলাম, 1 2 3 4 5 6 7 8, আরো দুটো নেই। ওকে, দেখো আরো দুটো নেই, আরো দুটো নেওয়ার একটা উদ্দেশ্য আছে, 9 10। এবার তুমি বলছো ফাইন। স্যার খেতে খেতে অভুক্তি লেগে গেছে এর জন্য। না না না, অভক্তি না, অভক্তির অন্য ব্যাপার, অভক্তি -2। এবার দেখো তুমি বললে যে ঠিক আছে, আমি এখান থেকে ফার্স্টটা খাওয়ার পরে আমার এই প্রথম টুকরো খাওয়ার পরে আমি খুব স্যাটিসফাইড, খুব স্যাটিসফাইড। এটার জন্য তুমি ধরো 16-র মতো একটা ভ্যালু দিতে চাচ্ছ, তারপরেরটার জন্য তুমি 12-র মতো একটা ভ্যালু দিতে চাচ্ছ, তারপরেরটার জন্য ধরো তুমি 10-এর মতো একটা ভ্যালু দিতে চাচ্ছ, তারপরেরটার জন্য তুমি 8-এর মতো একটা ভ্যালু দিতে চাচ্ছ, তারপরেরটার জন্য ধরলাম তুমি একটা 6-এর মতো ভ্যালু দিতে চাচ্ছ। তাহলে প্রথম আপেলটা খেয়েই কিন্তু তোমার উপযোগটা আসলে কিন্তু 6 না, এটা কিন্তু শেষ বেলার ধরনটা এখানে নেওয়া হয়েছে মাত্র। এখানে দুটো কেস হয়, একটা হলো কন্টিনিউয়াস কেস, একটা হলো ডিসক্রিট কেস। আমরা শুধু ডিসক্রিট ভ্যালুটা নিয়েছি, যে আপেলটা খেয়ে দিলাম সাথে সাথে কত পেলাম। এবার দেখো তো, আমি যদি এই 3 থেকে 4 আসি তাহলে আরো স্পষ্ট হবে। যেমন আমি যদি বলি এটা কি সরাসরি 2 থেকে 0 হয়েছে, নাকি এখানে 3 থেকে 4-এর পরে তুমি ধরো 3.1 ইউনিট খেয়েছো, 3.2 ইউনিট খেয়েছো, 3.3 ইউনিট খেয়েছো, তাই না? 3.4 খেয়েছো, জি স্যার। 3.5 খেয়েছো, 3.6 খেয়েছো, 3.7 খেয়েছো, এই করে করে তুমি কততে গেছো? অথবা আরো কম কম খেয়ে খেয়ে তুমি একবারে কি লাভ দিয়ে কি ফরে গেছো নাকি 3 থেকে? একবারে কি গিলে ফেলেছো 3-এর পরে 4 নাম্বারটা? না না স্যার। স্যার। এবার দেখো তো, এখন আমি যদি বলি তোমার এখানে প্রথম 3-এর সময় ছিল তোমার ধরো 2, তাহলে 3.1 এ যে সেটা কিন্তু হালকা কমেছে, সেটাকে আমরা বলতে পারি 1.9, 1.8, 1 পয়েন্ট সামথিং করে করে শেষমেশ, সরি 1 পয়েন্ট না করে আরেকটু বেশি বেশি কমাতে হতো। এই কমাতে 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 যে দেখো তো শেষ বেলায় যে কত হয়ে গেছে, সেটা 4-এর সময় যে কত হয়ে গেছে? 0। তাহলে এটা কি আসলে 2 নাকি 2-এর চাইতে বেশি? এই 12টা কি আসলে 12 নাকি 12-র চাইতে বেশি? দেখো, এরপরে 2-এর পরে আমি যদি ধরতাম 1.9, তাহলে কি হতো? 2 যোগ 1.9 3.9 হতো, 3.9 হতো না? জি স্যার। বুঝতে পারো না? জি বুঝতে স্যার, পারো? 2 এর সাথে 1.9 যোগ করলে 1.9, কিন্তু আমরা ডিসক্রিট কেস নিয়েছি, এজন্য কিন্তু 12ই হয়েছে। ডিসক্রিট কেস না, এরপরে যদি হতো 1.8, তাহলে 3.9 যোগ 1.8 সেটা কিন্তু হতো 4.7। তারপরে 1.7 যদি নিতাম তাহলে কি হতো? 5.4 এরকম হতো কিন্তু, হিসাব করে দেখো, বা 6.4 এরকম হতো। তাহলে এই 12টা কি আসলে 12 নাকি 12-র চাইতে বেশি? বেশি স্যার। কারণ এখানে 12 চেয়ে বেশি। কারণ এখানে তো 2 তো লাভ দিয়ে শূন্য হয়নি, 2 এর পরে 1.9 হয়েছে, 1.8, 1.7, অথবা 2 এর পরে 1 হয়েছে, 1 এর পরে 0 হয়েছে, তাহলে তো এটা 13 হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তাহলে আমাকে একটু বুঝাই দাও, 2 থেকে 0টা আসলে হলো মানে আসলে স্যার প্রত্যেকটা কামড়কে এখানে বোঝানো হয়েছে। আমি তো পুরো আপেলের খন্ড পিসটা বলো। একবারে গিলে খাইনি। হ্যাঁ, প্রত্যেকটা খন্ড খন্ড তাহলে করে। প্রত্যেকটা খণ্ডই খাওয়ার সাথে সাথেই না তোমার উপযোগটা কমেছে, তাহলে সেটা তো আর লাভ দিয়ে 2 থেকে 0 হয়নি। তার অর্থ হলো এর মাঝে আরো ভ্যালু আছে, এর মাঝে আরো ভ্যালু আছে। তাহলে এই 12-র চাইতে এটা কিন্তু আসলে গ্রেটার, কিন্তু এখানে যেহেতু 2 থেকে 0 চলে এসেছে, এর মাঝের ভ্যালুগুলো কিন্তু এখানে কভার হয়নি। বুঝতে পেরেছো? এই কথা বলো। জি স্যার। এরকম স্যার। এরকম দুর্বল স্বরে কথা বললে তো হবে না। বাদ বাকি তোমরা যারা মুখ বন্ধ করে রেখেছো তারা কি কিছু বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার। তার অর্থ কি এই 12টা কি আসলে 12 নাকি 12-র চাইতে বেশি? 12 চাইতে বেশি। ফাইন, 12 থেকে বেশি। 12-র চাইতে বেশি, কারণ এখানে দেখো এই 2 এর পরে 1.9 হলে 12 যোগ 1.9 তাহলে কত হতো? 13.9। তারপরে 1.8, 13.9 যোগ 1.8, এই করতে করতে 0 পর্যন্ত যত যোগ আছে 3 থেকে 4 এর মধ্যে কিন্তু সেই ভ্যালুগুলো আছে। বুঝছো?
স্যার তাহলে ভ্যালুগুলো যোগ করা হয় নাই কেন বার এটা আমি তো বলেছি এটা হলো দুটো কেস, একটাকে আমরা বলি কন্টিনিউয়াস কেস আর একটাকে বলি ডিসক্রিট কেস। সচরাচর ডিসক্রিট কেস দিয়ে হিসাব করার সময় ওই ভ্যালুগুলো বাদ পড়ে যায়। এটা যে একেবারে পারফেকশন হয় সেটা আমরা বলছি না আর কি, কিন্তু আমরা একটা অনুমান রিলেটেড একটা ইয়ে পাই আর কি। এখন আমি যদি বলি তাহলে কন্টিনিউয়াস কেস তুমি কি এরকম ধরবা 3.0000001, তাহলে তো তোমার না স্যার 1 বছর লেগে যাবে একটা আপেলের ইউটিলিটি হিসাব করতে, ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করে 3.00002। এই করে করে তুমি এইখানে একটা এক অক্ষর আগায় আসলে এই করতে করতে তোমার কয়েক বছর লেগে যাবে একটা আপেলের ইউটিলিটি হিসাব করতে। ঠিক আছে, এখন তুমি বলতে পারো স্যার 10 টুকরো নিয়ে হিসাব করেন, ফাইন তুমি করো 10 টুকরো নিয়ে হিসাব করো, সমস্যা নেই। ওকে, জি স্যার তাহলে এটা বুঝতে পেরেছো? জি স্যার ফাইন। জি স্যার বুঝে তাহলে এখন আমরা আসি, তাহলে আমরা বলছি এই 12টা আসলে 12 না, 12 চাইতে একটু বেশি। তো আমরা এখান থেকে একটা সম্পর্ক দেখলাম, এই সম্পর্কটা এখন আমরা একটু গ্রাফে দেখতে চাই। তা আমি জানি তোমরা সবাই গ্রাফ আঁকতে জানো, গ্রাফের কিন্তু কিছু বেসিক রুল আছে। আমি জানি যাদেরকে আমি হিউম্যানিটিসে ক্লাস নিয়েছি ওরা এগুলোতে এক্সপার্ট হওয়ার কথা ওদের, ওরা যে কোনো সংখ্যা দেখলে ওরা গ্রাফ আঁকতে পারে। আমি আশা করি তোমরাও সবাই পারো, যারা সংখ্যা দেখলে তোমরা কি সংখ্যা দেখলে গ্রাফ আঁকতে পারো? যে কোনো সংখ্যা থেকে জি বুঝতে স্যার। পারো যে গ্রাফটার শেপ কেমন? জি জি স্যার। স্যার জি স্যার বাদ বাকি গুলো কেউ কথা বলছে না অন্যরা? জি স্যার এই তোমরা মেয়েরা কি জানো জি স্যার। জি স্যার, কিভাবে জানো? ক্লাসে পড়ছি তো। কোন ক্লাসে? আচ্ছা, এবার এই মুছতে যে বাকিগুলো মুছে গেল, সরি। আচ্ছা আমি একটু মুছে ফেলি। এবার দেখো এই ভ্যালুগুলো আমরা নিয়েছিলাম 6420 - 2, এটা আমাদের মাথায় আছে। তো আমরা একটু কাজ করি, এটাকে আমরা মুছেই ফেলি, একেবারে ক্লিয়ার করে ফেলি। ক্লিয়ার করে আমরা গ্রাফ আঁকার চেষ্টা করি। এবার দেখো এখান থেকে আমরা এই ভ্যালুগুলোকে জাস্ট অল্প এর মধ্যে রেখে দিই, তাহলে আমাদের গ্রাফের জন্য স্পেস পাওয়া যাবে। আমাদের আর সময়ও নেই, জানি না আমরা গ্রাফ আঁকতে পারবো কিনা। তো এই হলো আমাদের কিউ। আর এখান থেকে অ্যাভারেজ বের করার সময় জাস্ট টোটাল ইউটিলিটিকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে অ্যাভারেজ বের হয়ে যাবে। সেহেতু আমি আর ওটার অ্যাভারেজ বের করতে চাচ্ছি না, যেহেতু আমাদের পরীক্ষা নিয়ে আমাদের সময়ও কম, সেহেতু আমরা আর ওই লাইনে গেলাম না। তো এটা হলো আমাদের কোয়ান্টিটি কিউ, যেটাকে আমরা বলছি ভোগের পরিমাণ, আর এটা হলো আমাদের মোট উপযোগ, আর এটা হলো আমাদের প্রান্তিক উপযোগ। তো আমরা হয়তো আর আজকে রাখতে পারবো না। তো এখানে আমাদের ভ্যালুগুলো ছিল কত? 1 2 সরি 2 3। যখন আমরা মোট বলবো তখন টোটাল বলবো, আর যখন আমরা প্রান্তিক বলবো তখন বলবো থার্ড ফোর্থ, এভাবে 3 4। এখানে আমরা নিয়েছিলাম 5, আর এখানে আমরা নিয়েছিলাম 6, এখানে নিয়েছিলাম 10, তারপরটা নিয়েছিলাম 12। নেক্সট আমাদের ছিল কত? 10। এরকম আমাদের ভ্যালুগুলো ছিল। ও সরি, এটা ছিল হলো 10। এভাবে আমরা ভ্যালুগুলো নিয়েছিলাম। এরপর